রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্ত হয়ে ওকে বললাম, সারাদিন কাজ করি আর রাতে তোমার জন্য একটু শান্তিতেও ঘুমাতে পারি না। তো আমার স্ত্রী তখন উত্তর দিল, তুমি তো জানো আমি তোমার বুক ছাড়া কোথাও ঘুমোতে পারি না। তখন আমি ওকে রেগে মেগে বললাম, এত ন্যাকামো করো না, একটু শান্তিতে ঘুমাতে দাও। এমন ন্যাকামো না করলেও তো পারো, তোমার জন্য আমার কোনো কাজেই শান্তি নেই। স্ত্রী উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমি ন্যাকামো করছি, ভালো, তবুও আমি তোমার বুকেই ঘুমাবো। আমার স্ত্রীর কথা শুনে আমার ভীষণ রাগ হলো। আমি রেগে ওকে বললাম, তুমি মরে গেলেও আমাকে মনে হয় আর কোনোদিনও মুক্তি দেবে না। রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হচ্ছে না। এমন একটা বস্তা গায়ের উপরে থাকলে কি আর কেউ ঘুমাতে পারে? খুব অসহ্য লাগে তোমাকে আমার। স্ত্রী তখন কাঁদু কাঁদু গলায় বলে, আমি তো শুধু রাতের বেলায় বুকে ঘুমাই, আর তো কখনো জ্বালাতন করি না। আমি তখন রেগে বললাম, তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। আমার স্ত্রী বলে উঠল, আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপরে রাখলো। হাজারবার বলার পরেও এমনিতেই অনেকবার ওর গায়ে হাত তুলেছি, ওর কোনো পরিবর্তন হয়নি, সেই স্বাভাবিকের মতোই আছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন, স্ত্রী বুকের উপর ঘুমালে আমি এত কেন বিরক্ত হই? আসলে ওকে আর আমার এখন ভালো লাগে না। আমার অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশন আছে, কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না। মিতা আমার স্ত্রীর নাম। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য কণিকার সঙ্গে আমি রাতে কথা বলতে পারি না। মিতা ঘুমোতে এলেই আমাকে ধরে রাখে, না আমাকে এদিকে যেতে দেয়, না আমাকে ওদিকে যেতে দেয়। গায়ের সাথে হঠাৎ করে যখন আমি দেখি যেন কিছু একটা গরম লাগছে। মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে খুবই গরম, জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি হাতটা ওর কপালে রেখে চেপে ধরে রাখলাম। ওর কিছুটা কষ্ট কমবে সেই জন্য নয়, বরং এই হাতটা গরম হবে সেই আশায়। এত বাইরে ঠান্ডা, অথচ ওর কপালটা এত গরম। আমি ভাবলাম আমার হাতটা গরম হয়ে যাবে, সেই আশায় আমি ওর কপালে হাতটা চেপে রাখলাম। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকে ওভাবেই শুয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম রাতের থেকে অনেক বেশ গরম আছে, হচ্ছে অনেকটা জ্বর আরও বেড়েছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিল না। ওকে বুকের ওপর থেকে আমি সরিয়ে দিলাম। তারপর আমি একটু গেলাম ফ্রেশ হতে। ওকে সরানোর সময় আমি একটু খেয়াল করেছিলাম যে ও আমাকে বেশ শক্ত করেই ধরে আছে। তারপরে দেখলাম মিতার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আমি আর কি করব, বিরক্ত হয়েও ওকে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যেতে ডাক্তার আমাকে বলল ওর অবস্থা অনেক বেশি খারাপ, এখনই ওকে আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য কোনো টাকা নষ্ট করতে পারবো না, তাই আমি ওকে ভর্তি করলাম এক মহিলা ওয়ার্ডে। অফিসে এসে কণিকার সাথে গল্প জুড়িয়ে দিলাম। কণিকা যে অবর্তমানে আমার প্রেমিকা। কণিকা আমার অফিসের কলিগ। ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য, তাই আমিও ওর কাছে চলে এসেছি। সারাদিন বেশ ভালোই কাটলো। সন্ধ্যাবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে গেলাম। না, আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না নেই। মিতা রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা হালকা খাবারগুলো বানিয়ে রাখতো। কখনো কখনো আমার জন্য বানিয়ে রাখতো নুডলস, কখনো কখনো আমার জন্য বানিয়ে রাখতো আমার মন পছন্দের তেলে ভাজা। তারপর নিজের হাতে খাইয়েও দিত কোনো সময়। কণিকার সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম, তোমাকে
আর আমাকে কোনো খাইয়ে দিতে হবে না। কখন আবার বিষ না খাইয়ে দাও, নাকি এইসব খাবারে বিষ মিশিয়ে আমাকে খাওয়াতে আসো, কোনটা? তারপর থেকে আর কখনোই খাওয়াতে দেখিনি মিতাকে। রান্না করে টেবিল গুছিয়ে রাখতো। আজ মিতা নেই, তাই আর কেউ কিছু বানিয়ে রাখেনি। খাটে গিয়ে শুয়ে কণিকার সঙ্গে বেশ কয়েক ঘন্টা কথা বললাম, কিন্তু কণিকার সঙ্গে কথা বলতে আমার একদমও ভালো লাগছে না। সারাদিন মেতার কোনো খোঁজ আমি নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে, নাকি ও আর নেই? না না, আমি এসব কি ভাবছি। আর ও মরে গেলেও তো আমার আর কণিকার জন্য খুব ভালো হয়, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি না। সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাওয়ার চাই, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছে না। আনমনাভাবে বলে উঠলাম, মিতা, আজ কি রান্না হবে না? রাতে না খাইয়ে রাখবে নাকি? তুমি আসলেই কোনো কাজের না। দুপুরের টিফিনটাও দাওনি আজ। হঠাৎ খেয়াল আসলো মিতা হসপিটালে ভর্তি। মেয়েটার আর কোনো খোঁজ কেন নিলাম না। সকালে একবার যেতে হবে হসপিটালে, দেখি কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না। কিছুতেই ঘুম আসছে না। আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে? হয়তো বুকের উপরে কেউ না থাকলে ঘুম আসবে না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যেন বাড়ছে, মিতার কথা তত বেশি মনে পড়ছে। সাথে ক্ষুধাও বেড়েই চলেছে। কিন্তু সময় এপাশ ওপাশ করতে করতে ঘুমোতে আর আমি পারছি না। আমি শুধু এদিক ওদিক করতে আছি। উঠে গিয়ে ফ্রিজ খুলে খাওয়ার আছে কিনা দেখতে গেলাম। গিয়ে দেখলাম দুটো চিংড়ি মাছ আর কাল রাতের তরকারি রাখা আছে। ভাতও অল্প খানিক আছে। খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম। হঠাৎ মনে হলো মিতা কাল রাতে খায়নি। আমি ওকে 4টা মাছ এনে দিয়েছিলাম, কিন্তু দুটো আমি কালকেই খেয়েছি, আর দুটো তো আছেই এখনো। তখন মনে মনে আমি ভাবলাম, ভালোই হয়েছে, এখন আমি খেতে পারবো। কিন্তু গলা দিয়ে নামছে না। আগে চিংড়ি মাছ রান্না হলে মিতা আমার পাশে এসে বসে থাকতো আর ম্যাও ম্যাও করে ডাকতো, মানে তাকে খাইয়ে দেওয়ার জন্য। চিংড়ি মাছ ওর সবসময় পছন্দের খাবার, কিন্তু সে চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে খেতে পারতো না। খাবারগুলি রেখে ঘরে চলে এলাম। হঠাৎ মনে এলো কেউ আমার বুকের উপর এসে শুয়ে পড়েছে, কিন্তু না, কেউ নেই। মিতাকে খুব দেখতে ইচ্ছে করছে। ফোনটা বের করলাম, কিন্তু এতে মিতার কোনো ছবি নেই। কণিকা সব ডিলিট করে দিয়েছে। কিছু ভালো লাগছে না। তার বাইক নিয়ে হসপিটালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে, কিন্তু হসপিটালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দেবে না। কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম। ডাক্তারবাবু, সকালে যে মেয়েটিকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা? ডাক্তারবাবু তখন বললেন, ওনার অবস্থা খুব খারাপ, শরীরে কোনো রেসপন্স করছে না। স্যালাইন দিয়েছি, কিন্তু স্যালাইন শরীরে ঢুকছে না। আইসিইউতে না রাখলে যে কোনো সময়ে খারাপ কিছু হতে পারে। তাহলে আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। ডাক্তারবাবু বললেন, সরি স্যার, এখন আইসিইউতে কোনো সিট ফাঁকা নেই। আপনাকে অন্য কোথাও কোনো হসপিটাল দেখতে হবে। একটা সিট খালি ছিল, কিন্তু বিকেলে ওটা বুক হয়ে গেছে। তারপর আমি ডাক্তারকে কিছু না বলে চলে আসলাম। আমি জানি এই শহরে কোনো ভালো হসপিটাল নেই। বাইরে নিয়ে গেলে এখন অনেক টাকা লাগবে, সঙ্গে অনেকটা সময়ও লাগবে, আর অনেক টাকা খরচ হবে। বাড়ি ফিরে চলে এলাম, কিন্তু বাড়ি ফিরতে মিতাকে বেশ মনে পড়তে থাকলো। কণিকার জন্মদিনের সময় আমার কাছে কোনো টাকা ছিল না। অনেক চিন্তায় ছিলাম। তখন মিতা তার গলার চেনটা খুলে আমার হাতে দিয়েছিল, আরও নগদ 10,000 টাকা দিয়েছিল। আমার কাছে এত টাকা নেই, তোমায় তো বেশ 10,000 টাকা দিতে পারবো। তো এই নাও, এই চেনটা বিক্রি করে যা টাকা হয় তুমি নিয়ে নাও, আর এই নাও ক্যাশ 10,000 টাকা। এতে হয়ে যাবে হয়তো, তুমি চিন্তা করো না। তখন মিতা আমাকে এই কথাটা বলেছিল। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম। ও মুচকি হেসে বলেছিল, তুমি চিন্তায় থাকলে আমার অনেক বেশি কষ্ট হয়। তুমি সব কিছু নিয়ে নাও, আমার কোনো কিছু লাগবে না। চেনটা ওর মায়ের দেওয়া বলে তাই ওটা আমি বিক্রি করে নিই। কণিকাকে দিয়ে দিয়েছিলাম।
চোখের কোণে মনে হচ্ছে এখন জল জমে যাচ্ছে। আজ অনেক দিন পর মিতার সাথে কাটানো সকালের মুহূর্ত মনে পড়ছে। আমাদের ভালোবাসার কোনো খামতি ছিল না, তেমন কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভেতরে? মিতা আমাকে নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছিল, তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিয়েছিলাম? অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরতো। একদিন আমি ওকে রেগে বলেছিলাম, ছেলেদের শরীরে লাগিয়ে ব্যবসা শুরু করো, কিন্তু আমাকে বিরক্ত করো না। সেদিন পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না। শুধু রাতে আমার বুকে ঘুমানোটা পরিবর্তন আমি করতে পারিনি। ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসতো না। আমি ওকে একসময় বলতাম, তুমি আমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না। আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যে বলতাম না। রাত 3টা বেজে গেল, এখনও আমি ঘুমাতে পারিনি। সকাল হতেই হসপিটালে চলে গেলাম। আজ মিতাকে আইসিইউতে রাখবো, এখন না হয় অন্য কোথাও। মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। আমার সব কাজে মাপ করে দাও মিতা, এইভাবে আমি তোমার সঙ্গে কাটাতে চাই। আর মনে মনে ভাবলাম, আমি তোমাকে কোনো দিনও কষ্ট দেব না। আমি মিতার কাছ থেকে আজকে মাপ চেয়ে নেব। আমি হসপিটালে গিয়ে জানলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে। না, এটা মিথ্যা হতে পারে না, আমি মনে মনে ভাবলাম। মিতা আমাকে কথা দিয়েছে, আমাকে রেখে কোথাও যাবে না। আমাকে ছেড়ে ও থাকতেই পারে না। মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে। কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। মিতার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে, খুব শান্ত করে। ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ওকে জড়িয়ে ধরেছিলাম আমার ঠিক মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে লাগলাম, মিতা, তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে আজ কি করে থাকবে? জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারিনি। গায়ের উপরে ওই বস্তাটা না থাকলে আমার যে ঘুম আর আসবে না, এটা আমি বুঝতে পেরে গেছি। কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দেবে বলো? কে আমাকে এতটা আগলে রাখবে? আমি তোমাকে আর কষ্ট দেব না। এই দেখো, তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, আমি আর কোনো কথার খেলাপ করব না। তুমি তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম? রাতেও খেতে পারিনি। তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দেবে না মিতা? মিতা, একটু ওঠো না। এইবার আর কোনো দিনও বলবো না যে তুমি আমার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেবে বলে। প্লিজ বলো না, ওঠো না মিতা। আমার খুব খিদা লাগছে। কাল থেকে জানো আমি কিচ্ছু খাইনি। তোমার কলিজা না খেয়ে বসে আছে, তুমি কি করে ঘুমাচ্ছ নিশ্চিন্তে? মিতা, প্লিজ ওঠো না। তুমি জানো তোমার হাতের না খাবার খেলে আমার যে আর ঘুম হবে না। তুমি ওঠো, প্লিজ ওঠো মিতা। আগে প্রতি রাতে আমার বুকে ওর চোখের জল দিয়ে ভিজে যেত। আমি যেন সব কিছু বুঝেও কিছু বুঝে উঠতে পারতাম না। আমি দেখতাম ও কি করতে চাইছে, আমি কোনোদিনও ওর চোখের জলও মুছে দিতাম না, কারণ আমার তো ওর প্রতি কোনো সব কিছু ইন্টারেস্ট হয়ে গিয়েছিল। তাই আজকে আমার চোখ দিয়ে জল ঝরতে আছে, আর সেই জল পড়ছে ওর বুকে, কিন্তু ও চুপ হয়ে ঘুমিয়ে আছে। সত্যি কি আমি ওর কাছে আর যেতে পারবো না? সত্যি কি আমি ওকে আর কোনোদিনও ফিরে পাবো না? এইভাবে আমি সারাক্ষণ ভাবতে লাগলাম। জানি না ভালোবাসা কেন এইরকম হয়ে যায়। যখন ভালোবাসার মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আসে, তখন ভালোবাসাগুলো এইভাবেই নষ্ট হয়ে যায়। বাস্তব কাল্পনিক নিয়ে লেখা এই গল্পটি, দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না বা কেউ এটাকে পুরোপুরি গল্পের আকারেই নেবেন। এটার সঙ্গে কোনো দৈনন্দিন জীবনের আমাদের কোনো এক নয়। তাই সবাইকে দয়া করে অনুরোধ থাকলো যে এই গল্পটিকে সম্পূর্ণভাবে একটা গল্প হিসেবে ধরবেন। আর হ্যাঁ, আমার গল্পটি অনেক অনেক মানুষ ভালোবেসেছে, তো সবাইকে রিকোয়েস্ট থাকবে আমার গল্পটি সম্পূর্ণভাবে শোনার জন্য। আর অনেক অনেক ভালোবাসা সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো গল্প থেকে থাকে কিংবা এই রকম কোনো একটা লেখা থাকে, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশানে একটা ইমেল দেওয়া আছে, ওই ইমেলে আমাকে ইমেল করতে পারেন। এবং
অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো। এবং আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।